এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। হিমালয় জয় করে ফিরল যুবারা। নেপাল থেকে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মুছিয়ে দেশে পা রাখল বাংলাদেশ দল। ফুলেল সংবর্ধনায় সিক্ত। মানবিকতার অপূর্ব দৃষ্টান্ত গড়লেন সাফজয়ী ফুটবলাররা। ক্রীড়া উপদেষ্টার দেয়া আর্থিক পুরস্কার বন্যার্থদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের। এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য। পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা টাকাটা উনি দিয়ে দিচ্ছি। সাফ জয় করে সুখবর পেলেন মিরাজুল। ডাক পেলেন হাভিয়ার কাবরেরার জাতীয় দলে। ভুটানের বিমানে উঠবেন আরও 3 অনূর্ধ্ব-20 ফুটবলার। জামাল ভুঁইয়াদের ফ্লাইট কাল দুপুরে। দেশে ফিরে সাকিব জাতীয় দলে যোগ দেবেন কিনা সিদ্ধান্ত ভারত সিরিজের পর জানালেন বিসিবি সভাপতি। 1 দশকের দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত, প্রকাশ হবে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই সাফজয়ীদের খবর। হিমালয় জয় করে দেশে ফিরেছে অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলাররা। বিমানবন্দরে তাদের জন্য ছিল না বড় কোনো আয়োজন, তবুও ট্রফি নিয়ে বন্যা দুর্গত মানুষের মুখে হাসি উপহার দিতে পেরে সন্তুষ্ট তারা। সাফ জিতলেও এখানেই থেমে যেতে চান না যুবারা। নিজেদের উন্নতির জায়গাগুলোতে আরও মনোযোগ দিতে চান নোভা আসিফরা। কঠিন সময়ে দলকে সাফল্য উপহার দেয়া কোচ মারুফুল হকের মতে এই জয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। অপেক্ষা বড় মধুর। দিনভর অপেক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোকিত এক ঝাঁক তারার আলোয়। ওরা দুরন্ত, দুর্বার, অপ্রতিরোধ্য, এমন শত উপমা কম হবে অনূর্ধ্ব-20 সাফজয়ী এই যুবাদের জন্য। 3 বার ব্যর্থতার পর চতুর্থবারের চেষ্টায় ইতিহাস গড়ে যুব সাফের প্রথম শিরোপা নিয়ে দেশে ফিরেছে ওরা, তাও আবার ভারত নেপালের মতো প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। হিমালয় জয় করা যুবাদের জন্য নেই ছাদ খোলা বাস, রাজকীয় কোনো আয়োজনও নেই। বিমানবন্দরের ছোট্ট আয়োজনেই স্মরণীয় অধ্যায় যুবাদের জন্য। বদলে যাওয়া বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হতে পেরেই খুশি তারা। ছাত্র আন্দোলনের শহীদ ও বন্যা দুর্গতদের একটু স্বস্তি দিতেই জয়ের তাগিদ কাজ করেছিল তাদের মাঝে। সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। মাঠে যার খেলার কথাই ছিল না সেই গোলরক্ষক আসিফ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের ইনজুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে করেছেন বাজিমাত। বাংলাদেশ দলে আসিফ হতে চান আর্জেন্টিনার এমি মার্টিনেজ। সবসময় ভালো ভালো গোলকিপারদের ভিডিও, ম্যাচের সেভ বা মার্টিনেজের পেনাল্টি সেভ, এগুলো সবসময় দেখা হয়। খেলা সবসময় দেখা হয়। ওয়ার্ল্ড কাপের লাস্ট ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকার খেলাও দেখছি, ওইগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে। আর লাস্ট ওই ট্রাইব্রেকারের সময় একটাই চিন্তা ছিল যে দেশের জন্য এনিহাও উইন হতে হবে। আসলে সবার একটা ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করা, আমারও এই একটাই ড্রিম। একটা কঠিন সময়ে এই দলটার দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ জয় করেছেন কোচ মারুফুল হক। 2022 সালে পল স্মলি যা পারেননি তাই করে দেখিয়েছেন মাস্টার মাইন্ড এই কোচ। 2টা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব-20। 2টাকে নিয়ে আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনিহাও ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। প্লেয়ারদের যে এখন যে অবস্থা আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে। অদম্য এই স্পৃহা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করবে ফুটবলাররা, আশা তার। ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের ইতিহাসের জয়ের নায়ক মিরাজুল ইসলাম। 4 গোল করা আসরের সর্বোচ্চ এই গোলদাতা হতে চান দেশসেরা স্ট্রাইকার। সময় সংবাদে তিনি জানান জাতীয় দলে দীর্ঘদিনের স্ট্রাইকার ঘাটতি কাটানোই লক্ষ্য তার। জাতীয় দলে দিতে চান কাবরেরার আস্থার প্রতিদানও। পরন্ত বিকেলে আমাদের সঙ্গে আছে সাফ অনূর্ধ্ব-20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা কথা বলবো মিরাজের সঙ্গে। মিরাজ, কেমন লাগছে দেশে ফিরে? এত ওয়ার্ম ওয়েলকাম। হয়তো ছাদ খোলা বাস নেই, কিন্তু তারপরেও সবাই সমর্থকরা অনেকে এসেছে। ছাদ খোলা বাস থাকলে কেমন লাগতো? আলহামদুলিল্লাহ ভালোই লাগতো, বাট দেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদের ফুর্তি না করাটাই বেটার আমার মনে হয়। তো সবার জন্য আমাদের দোয়া রইল, দেশবাসীর জন্য, আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। আর
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেশে ফেরার পর। মিরাজ, দেশে তো এখন একটা কঠিন সময় চলছে, তো আপনারা কি এমন একটা সময়, আপনারা কিন্তু খুব বেশি প্রিপারেশন নেননি, কম প্রিপারেশনে এরকম বাজিমাত করবেন যেটা 3বার পারেনি দল, আপনারা পেরেছেন, কি রহস্য কাজ করেছে? দেখেন, রহস্যর কিছুই নেই, এখানে আল্লাহ পাক আমাদের সহায় হয়েছে দেখে আমরা পারছি। কারণ আমরা যদি 2 দিন আগেও প্র্যাকটিস করে যাই, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হয় আমরা অবশ্যই জিতবো। আর আমরা যদি 1 বছরও প্র্যাকটিস করে যাই, যদি আল্লাহ পাক সহায় না হয় তাহলে আমরা জীবনেও পারবো না। ঘরোয়া ক্লাবগুলোতে কোথায় খেলতে চান এবং কোথায় আপনাকে নিজেকে দেখতে চান? দেখেন, এবার আমি নতুন সাইনিং করছি আবাহনীতে, ঢাকা আবাহনী। তো তাদের ফরেন কালেকশন নাই, এটা মনে হয় আপনারা জানেন। তো তারা যদি আমাকে, আমার সবসময় ইচ্ছা আমি স্ট্রাইকারে খেলব। দেশের বাইরে কাকে পছন্দ, কার মতো হতে চান? ফুটবলের মধ্যে আমি কাউকেই ফলো করি না, আমি সবাই ভালো খেলে, তবে কাউকে ফলো করি না। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন সাফ অনূর্ধ্ব 20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা শুনেছিলাম তার লক্ষ্যের কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাফ জয়ের পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দেয়া আর্থিক পুরস্কার বন্যার্তদের ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদে চলে যায় ফুটবলারদের বহনকারী বাস। সেখানে বিজয়ীদের সংবর্ধনা দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নেপাল থেকে ঢাকা, এরপর সোনালী ট্রফি হাতে ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জেতা যুবারা। বিশেষ দিনটা বেশ ব্যস্ততায় কাটছে লাল সবুজের প্রতিনিধিদের। ক্রীড়া পরিষদে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব মাহমুদ। ঢাকার বেরসিক জ্যাম ঠেলে আসা বিজয়ীদের বেশিক্ষণ আটকে রাখলেন না তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে এই সাফল্যের ধারাবাহিকতা আরও দীর্ঘ করার প্রত্যাশা মিরাজুলদের প্রতি। পাশাপাশি এই সংবর্ধনায় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন আসিফ মাহমুদ। ফুটবলার, কোচিং স্টাফ সহ স্কোয়াডের প্রতিটি সদস্যদের জন্য মাথাপিছু 25,000 টাকা করে বরাদ্দ সরকারের পক্ষ থেকে। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। যদিও সেই পুরো অর্থই বন্যার্তদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন কোচ মারুফুল হক। দেশের এমন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে কোচের মতো সবাই নিজেদের পুরস্কারের টাকা দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের। এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য, এই পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা টাকাটা উনি দিয়ে দিচ্ছি। সেমিনার কক্ষে এভাবেই সাদামাটা আর সংক্ষিপ্ততায় শেষ হয় অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলারদের সংবর্ধনা পর্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা। প্রথমবারের মতো দলে ডাক পেলেন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। এছাড়া অনূর্ধ্ব 20 দল থেকে ডাক পেয়েছেন চন্দন রায় ও রাব্বি হোসেন রাহুল। পূর্ব ঘোষিত 14 সদস্যের দল থেকে বাদ পড়েছেন 4 ফুটবলার। কাল দুপুরে ভুটানের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল ভুঁইয়ারা। দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের ব্যস্ততা। জামাল ভুঁইয়াদের এবারের মিশন ভুটান। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দেশটির সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভুটানে হচ্ছে ম্যাচ 2টি। সফর সামনে রেখে প্রাথমিক 14 সদস্যের দল নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে কোচ হাভিয়ার কাবরেরা, যেখানে ছিল না বসুন্ধরা কিংসের ফুটবলাররা। এবার ভুটান সফরের জন্য চমক রেখেই 23 সদস্যের দল ঘোষণা করেছে কাবরেরা। সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব 20 দল থেকে বেশ কয়েকজন ফুটবলার স্কোয়াডে রাখার আভাস দিয়েছিলেন স্প্যানিশ কোচ। হয়েছেও তাই। 23 সদস্যের পূর্ণাঙ্গ দলে ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন 4 ফুটবলার। প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে জায়গা পেলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম। তার সঙ্গে আছেন শাকিল আহাদ তপু। এছাড়া অনূর্ধ্ব 20 দল থেকে ডাক পেয়েছেন চন্দন রয় ও রাব্বি হোসেন রাহুল। চ্যাম্পিয়ন দল থেকে আমরা 4 ফুটবলার নিয়েছি। এর মধ্যে রাহুল ও চন্দন এর আগেও আমাদের সঙ্গে ক্যাম্প করেছে, তাদের অভিজ্ঞতা আছে। তবে মিরাজুল ও তপু একেবারেই নতুন। আমরা 6 দিন আগে ভুটান যাচ্ছি। সেখানকার উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এটা পর্যাপ্ত সময়। 5 সেপ্টেম্বর আমরা প্রথম ম্যাচের জন্য প্রস্তুত থাকব। 14 সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আরমান ফয়সাল, জাহেদ আহমেদ, কাজেম ও দিদারুল। আর দলে আছেন বসুন্ধরা কিংসের 9 ফুটবলার।
গোলবারে ক্যাবরেরার ভরসা মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন। ডিফেন্সে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, তপু বর্মন, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ ও শাকিল আহমেদ তপু। মধ্যমাঠে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে আছেন মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মিরাজুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রয় ও মুজিবুর রহমান জনি। ফরওয়ার্ডে কোচের আস্থা অর্জন করেছেন রাকিব হোসেন, শেখ মুরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল। ভুটানের বিপক্ষে আগামী 5 ও 8 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে ক্রিকেট প্রসঙ্গ। কেবলমাত্র অ্যাওয়ে সিরিজে নয়, হোম সিরিজেও খেলতে হবে সাকিবকে। তবে ভারত সিরিজের আগে কাউন্টি খেলার এনওসি থাকায় আপাতত দেশে আসছেন না সাবেক অধিনায়ক। তার ভবিষ্যৎ নিয়ে ভারত সফরের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হেড কোচ হাথুরুর বিষয়েও। তবে ভারত সিরিজের আগেই হয়তো দলের দায়িত্ব ছাড়তে হবে এই লঙ্কানকে। এদিকে বিপিএল এর আগামী মৌসুম আয়োজনে বদ্ধপরিকর বোর্ড। নতুন মৌসুম শুরুর তারিখ 27 ডিসেম্বর। ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের প্রথম পরিচালনা পর্ষদের সভা। প্রেসিডেন্টের চেয়ারে বসার পর রানিং মেটদের নিয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে বসলেন নীতি নির্ধারণী আলোচনায়। কিন্তু শুরুটা খুব একটা স্বস্তির ছিল না তার জন্য, কারণ সাকিব আল হাসান আর চান্ডিকা হাথুরুসিংহে। দল আর বোর্ড যতই সুস্থির থাকতে চাক না কেন, এই দুজনের কাণ্ড কারখানায় কোনোভাবেই যেন সে জো নেই বোর্ড প্রেসিডেন্টের। সাকিবকে নিয়ে আলোচনাটা অবশ্য ইদানিং হরদমই হচ্ছে। কদিন আগে হত্যা মামলার আসামি হয়েছেন। এরপর দুদকে আর্থিক অসঙ্গতির অভিযোগ তদন্তের আবেদন হয়েছে সাবেক অধিনায়কের বিরুদ্ধে। তবে এসব ছাপিয়ে এখন আলোচনায় সাকিবের দেশে ফেরা। মামলার আসামি হওয়ার পর থেকেই সে সম্ভাবনা কমে গেছে অনেকটা। তবে বিসিবি সভাপতি জানালেন, জাতীয় দলে নিয়মিত খেলতে চাইলে দেশে ফিরতেই হবে সাকিবকে। সেটা কবে, কিভাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারত সিরিজের পর। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। সাকিবের পর বোর্ডের আরেক মাথা ব্যথার কারণ হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দায়িত্ব নেয়ার আগে থেকেই হাথুরুকে পছন্দ নয় ফারুক আহমেদের। জানিয়েছিলেন লঙ্কান কোচকে আর রাখতে চান না জাতীয় দলের আশেপাশে। তবে চেয়ারে বসে এখন যেন কিছুটা নমনীয় বোর্ড প্রেসিডেন্ট। জানালেন, পাকিস্তান সিরিজের পর নেওয়া হবে সিদ্ধান্ত। হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। একটা অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তার মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি। সব সিদ্ধান্ত পরের জন্য রেখে দেয়া হলেও একটা জায়গায় একমত হতে পেরেছে বিসিবি, আর সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএল এর বাস্তবতা নিয়ে অনেকে শঙ্কায় থাকলেও বিসিবি সভাপতি জানালেন, আগামী বছর জানুয়ারিতে নয়, এগিয়ে এনে এ বছরই আয়োজন করা হবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ের পরে আমিও কনফিডেন্ট যেটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December না, 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ক্রিকেট বোর্ডে গেল এক যুগে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা হবে। নতুন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে অডিটের দায়িত্ব। বিসিবি প্রধান নির্বাহী সহ বোর্ডের কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নিশ্চয়তা দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। জনসম্মুখে প্রকাশ করা হবে 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টও। এছাড়া বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। তবে এখনও কমিটি পুনর্বন্টন করা হয়নি। বিকাল ৩টায় শুরু বিসিবি কার্যালয়ে চলল পরিচালনা পর্ষদের 5 ঘন্টার ম্যারাথন মিটিং। এজেন্ডার বাইরেও আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে। গেল এক যুগ ধরে একটা পক্ষের নিয়ন্ত্রণে ছিল দেশের ক্রিকেট। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন আত্মগোপনে। তবে দেশের ক্রিকেটে তাদের কুকীর্তি অজানা নয়। ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা ফেরাতে এবার পদক্ষেপ নিচ্ছেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন নতুন সভাপতি। যেসব দুর্নীতির অভিযোগ আছে তার সবকিছুরই তদন্ত হবে। বাদ যাবেন না ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর
অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করা ঠিক নাই। আমাদের সিইও অনেক দিন আছে একই জায়গায়, বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল, যার জন্য অনেকেই দায়ী করেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। ব্যর্থতা অনুসন্ধানে কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। গণমাধ্যমের দাবির প্রেক্ষিতে আগের অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি। অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই। পূর্বাচলে হাজার কোটি টাকা ব্যয়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলেও সেই প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পাক্কা 1.5 মাস পর দলীয় অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনে ছিলেন তিনি। অ্যাঙ্কেলের চোট থেকে এখন অনেকটাই সেরে উঠেছেন এলএম10। ক্যারিয়ার এতটাই বর্ণাঢ্য যে 20 বছর কাটিয়ে দেওয়ার পরও শেষ হতে দিতে চায় না বিশ্ব। এই 2 দশক পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ফুটবল প্রেমীদের। ক্লাব ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় সব সাফল্য পেয়েছেন আগেই, আর শেষ ভাগে এসে আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন আরাধ্য বিশ্বকাপ ট্রফিও। তাই তার ক্যারিয়ারে অপ্রাপ্তি নেই কিছু, তবুও ভক্তদের যেন মন ভরে না। এখনও লিওনেল মেসিকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। টানা 2 কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ কোপার ফাইনালে ইনজুরিতে পড়েন মেসি। চোট এতটাই গুরুতর ছিল যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকেই মাঠের বাইরে এই তারকা। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে আবারও শুরু হয়েছে ক্লাবের লড়াই। চলছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও। তবে মাঠে নেই প্রিয় তারকা। পায়ে বিশেষ ব্রেসেস পরে গ্যালারিতে বসে ইন্টার মায়ামির খেলা দেখেছেন। গেল 1.5 মাস এমন দর্শক হয়েই থাকতে হয়েছে এলএম10কে। ইনজুরি থেকে সেরে উঠতে এতদিন একা একাই কাজ করেছেন মেসি। পুনর্বাসন প্রক্রিয়ায় চালিয়েছেন ফিট হয়ে ওঠার লড়াই। এবার দলীয় অনুশীলনেও ফিরলেন তিনি। ইন্টার মায়ামি সতীর্থদের সঙ্গে প্র্যাকটিসে দেখা গেছে আর্জেন্টিনিয়ান সুপারস্টারকে। গত সপ্তাহে মায়ামি কোচ তাতা মার্তিনো জানিয়েছিলেন অবস্থার উন্নতি হয়েছে মেসির। প্র্যাকটিস দেখে মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন এই আলবিসেলেস্তে কোচ। প্রিয় ছাত্রের অনুশীলন দেখে খুশি হওয়ার কথা তার। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন মেসি। বলাই যায় অ্যাঙ্কেল লিগামেন্ট ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন আর্জেন্টাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে তা অস্বীকার করেছেন সাবেক এই ক্রিকেটার। উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ি থানাধীন কাকনহাট সংলগ্ন একটি জায়গা জোর করে দখল করেন দেশের সাবেক অধিনায়ক। সংবাদ সম্মেলন করে পাইলটের বিরুদ্ধে এমন অভিযোগ করেন রাজশাহীর স্থানীয় শাহানুর ইকবাল মুকুল। আইনিভাবে এই সমস্যা সমাধানের দাবি জানান তিনি। তবে রাজশাহী প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন পাইলট। তার দাবি একটি চক্র তাকে বিতর্কিত করতে এবং আদালতের বারান্দায় তুলতে এমন ফোন দিয়ে এটেছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠনে খালেদ মাসুদ পাইলটের নাম আলোচনায় আসায় তাকে হেয় প্রতিপন্ন করতে চক্রটি উঠে পড়ে লেগেছে বলেও দাবি তার। বললাম যে ভাই এটা তো আপনি ঠিক করেননি। বলছেন না, আমি জমি কিনেছি। আপনি কার কাছ থেকে কিনলেন? তা আমি অন্য অন্য লোকের কাছ থেকে কিনেছি। 66.94 জমির দাগ। ও বলছে আমি এখানে 33 কিনেছি। 33 কেনার পরে সে পুরোটা দখল করে নেয়। 100 ভাগ এটা উদ্দেশ্য প্রণীত। এবং আমি উনি যেটা অনেক ডিটেলস বলছিল আমি বলে দিই। জিনিসটা হচ্ছে যে আমি যতদূর জানি ওনাদের একটা যে জমির পরিমাণ ছিল, তো ভাই বোনের যেটাই হোক, যে পরিমাণ অংশটা ওনারা কিনেছে
ওই পরিমাণ অংশ ওই মালিক অলরেডি বিক্রি করে দিয়েছে অনেক আগেই। ওনারা চেয়েছে আমাকে শুধু কোর্টে হ্যারাসমেন্ট করবে, এইভাবে বিভিন্ন মানুষকে ওনারা করে থাকেন যে একটা জমিতে কোনো প্রবলেম থাকলে ওনারা ওই জমিতে একটা অংশ কিনে আর অন্য ভাগিদারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মোকদ্দমা দিয়ে ওনারা শুধু এই কোর্টে পাঠায় আর এই ধরনের সিস্টেমে তারা করে থাকেন। যুক্তরাষ্ট্রে একসঙ্গে খেলতে যাচ্ছেন সাকিব তামিম। সেখানকার ন্যাশনাল ক্রিকেট লিগের T10 টুর্নামেন্টে খেলবেন দুই বাংলাদেশি তারকা। 6 দলের এই টুর্নামেন্ট শুরু হবে 4 অক্টোবর আর শেষ হবে 14 অক্টোবর। তবে মামলার জাতীয় দলের ভারত সফরের কারণে সাকিবের এনওসি পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তাদের এই ব্যক্তিগত আক্রোশগুলো আসলে অবশ্যই টিমের মধ্যে তো ছড়াই, সেটা ড্রেসিং রুমের পরিবেশ কোনো সময় ভালো থাকার কথাই না। এরা পজিটিভ কিছু রেখে যাবে যেটা নেক্সট জেনারেশন ফলো করবে। মানুষ কিন্তু কমেন্টসটা করে বাংলাদেশ ক্রিকেটের এগেনস্টে, যেটা বাংলাদেশের ক্রিকেটের আমি মনে করি যে ক্ষতি হচ্ছে। নাজমুল হাসান পাপনের বোর্ডে শেষ কয়েকটা বছর বড় ইস্যু হয়ে উঠেছিল সাকিব তামিম দ্বন্দ্ব। দুজনকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পরিচালকরা। বিশেষ করে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে দুই তারকা ক্রিকেটারের কোন্দল জাতীয় দলের জন্য হয়ে উঠেছিল বিস্ফোরা। দেশের পরিবর্তিত পরিবেশে চাপে আছেন সাকিব আল হাসান, অন্যদিকে তামিম ইকবালের অবস্থান দৃঢ়। দুজনের পরিস্থিতি ভিন্ন, সম্পর্কের বৈরিতা আগের মতোই। তবে এর মাঝেই দুজনকে এক সুতোয় বাঁধল 60 স্ট্রাইকার্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের অধীনে T10 টুর্নামেন্টে খেলবেন এক সময়ের দুই বেস্ট ফ্রেন্ড। মোট 6 দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। নিউ ইয়র্ক লায়ন্স, আটলান্টা কিংস, লস অ্যাঞ্জেলেস ওয়েবস, টেক্সাস গ্ল্যাডিয়েটর্স, ডালাস লোন স্টার্স এবং শিকাগো সিসি। আসর শুরু হবে 4 অক্টোবর, শেষ হবে 14 অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবশেষ T20 বিশ্বকাপের অন্যতম ভেন্যু ডালাসের গ্র্যান্ড ট্রেডওয়ে স্টেডিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন তামিম ইকবাল। I will be participating in the National Cricket League from October 4th till October 14th in Dallas. Hoping to see you all, especially to the Bangladeshi fans. I know you're a lot of them there. Really excited to be part of this tournament. এদিকে সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের এই T10 লিগে খেলার বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানাও হতে পারে তার। আবার ওই সময় জাতীয় দল থাকবে ভারত সফরে। 2 টেস্ট ও 3 T20 খেলতে আগামী মাসেই ইন্ডিয়া ট্যুরে যাবে টাইগাররা। আমেরিকান T10 টুর্নামেন্টের সময়ই চলবে বাংলাদেশ ভারত T20 সিরিজ। তাই ন্যাশনাল টিমে থাকলে ওই লিগ খেলার ছাড়পত্র নাও পেতে পারেন সাকিব। এদিকে সাকিব তামিম ছাড়াও 60 স্ট্রাইকার্সে অংশ নেওয়ার কথা রয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ইমরান তাহির ও হাশমাতুল্লাহ শাহিদির মতো তারকাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে ক্রিকেটকে বড় করে দেখা উচিত ভারত ও পাকিস্তানের। আইসিসির সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করা থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। বরং দুদেশের সরকারের উচিত আলোচনা সাপেক্ষে এই অস্থিরতার অবসান করা বলেও মন্তব্য করেন তিনি। অস্ট্রেলিয়ার মতো দল যদি পাকিস্তানে খেলতে যেতে পারে তাহলে ভারত কেন পারবে না, এমন খোঁচাও দিয়েছেন আকমল। দুদেশের রাজনৈতিক বৈরিতায় ক্রিকেটটা যেখানে গৌর, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা আইসিসির বহুজাতিক কোনো টুর্নামেন্ট ছাড়া 22 গজের লড়াইয়ে দেখা যায় না এই দু দলকে। মাঠে লড়াইয়ে হার জিতকে ছাপিয়ে জিতে যায় যেখানে রাজনৈতিক দ্বন্দ্বটা। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ও পেসার পাকিস্তান দলে থাকার পরেও আইপিএল এর মতো বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও জায়গা হয় না তাদের। সেখানেও পড়ে রাজনৈতিক অস্থিরতার প্রভাব। যদিও এমন ঘটনার জন্য দায়ী পাকিস্তানি। 2009-এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় 6 বছর পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। 2015 সালে জিম্বাবুয়েকে স্বাগত জানিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গেল 9 বছরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সহ শীর্ষ ক্রিকেটীয় দেশগুলো পাকিস্তান সফর করেছে, কিন্তু অনড় অবস্থানে ভারত ক্রিকেট দল। 2008-এ এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি টিম ইন্ডিয়া। রাজনৈতিক বৈরিতার প্রভাবে গেল বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানে খেলতে যেতে নারাজ হওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে খেলে তারা। এবারও গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে সেই একই হাইব্রিড মডেলে। তবে দু দলের এমন অস্থিতিশীল অবস্থার শেষ কোথায়, সে প্রশ্নের উত্তর খুঁজতে এর আগেও ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সরব অবস্থানে ছিলেন।
এবার এই বৈরিতার অবসান চান সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। রাজনীতিকে নয়, ক্রিকেটকে মুখ্য করে দেখার আহ্বান জানান তিনি। দুদলেরই উচিত ক্রিকেটের স্বার্থে দুদেশে সফর করা বলেও মন্তব্য করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে ভারত সফর করেছি এবং দেশে ও বাইরে কয়েকটি সিরিজ খেলেছি। আমি সেই সময়গুলো উপভোগ করেছি। ভারতের উচিত পাকিস্তানে আসা এবং পাকিস্তানের উচিত ভারতে যাওয়া। রাজনৈতিক বিষয়গুলো একপাশে রেখে চলুন ক্রিকেট খেলি ও ভালোবাসি। দুদেশের সরকারকে আলোচনা সাপেক্ষে এই রাজনৈতিক বৈরিতার অবসানেরও আহ্বান জানান তিনি। আইসিসির কাছ থেকে সুবিধা নেওয়া ভারতের উচিত ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয়া বলেও কড়া মন্তব্য করেন তিনি। যখন অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তান সফর করতে পারে, ভারত কেন নয়? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। দুই দেশের সরকারের আলোচনায় বসে কথা বলা উচিত। এতে ক্রিকেটের ফায়দা হবে। প্রথমে আপনি এশিয়া কাপ নিয়ে নিলেন, এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও বলছেন। দেশে ক্রিকেট ফেরানোর জন্য পাকিস্তান কঠোর পরিশ্রম করেছে। ভারত যদি পাকিস্তানকে আমন্ত্রণ জানায়, আমাদের সরকার কখনো আটকাবে না। ভারতীয় সরকারের এমনই করা উচিত। রাজনীতি দূরে রেখে চলুন ক্রিকেট খেলি। তবে খুব শিগগিরই দুদলের এমন অস্থিরতার অবসান হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাফ জয় করে সুখবর পেলেন মিরাজুল, ডাক পেলেন হাভিয়ার কাবরেরার জাতীয় দলে। ভুটানের বিমানে উঠবেন আরও 3 অনূর্ধ্ব 20 ফুটবলার। জামাল ভুঁইয়াদের ফ্লাইট কাল দুপুরে। দেশে ফিরে সাকিব জাতীয় দলে যোগ দেবেন কিনা সিদ্ধান্ত ভারত সিরিজের পর জানালেন বিসিবি সভাপতি। 1 দশকের দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত, প্রকাশ হবে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।